স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম ছকের সমাধানটি নিয়ে। প্রথম পরিচ্ছেদের প্রথম ছকে রয়েছে সমাস, উপসর্গ, প্রত্যয়। তোমাদেরকে যদি একটু দেখি, প্রথম পরিচ্ছেদে যেটা রয়েছে একটা অনুচ্ছেদ রয়েছে, যেটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ, লিখেছেন এস ওয়াজেদ আলী। ওনার এই অনুচ্ছেদটা তোমাদেরকে পড়তে হবে এবং পড়ে এই অনুচ্ছেদ থেকে সমাস, উপসর্গ, প্রত্যয় এই তিনটা বিষয় খুঁজে বের করে তোমাদেরকে ছকের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? 4.1.1 এই ছকটাতে তোমাদেরকে সেটা লিখতে হবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ছকটা পূরণের আগে তোমরা সমাস, উপসর্গ, প্রত্যয় কি সেগুলো একটু বুঝে নেবে, এবং এই জন্য তোমরা আমার যে ভিডিও ক্লাসগুলো রয়েছে সমাস, উপসর্গ, প্রত্যয় এই সম্পর্কিত তিনটা আলাদা আলাদা ক্লাস রয়েছে, যেখানে বোঝানো হয়েছে সমাস কি, কিভাবে এটা শব্দ গঠন করে, উপসর্গ প্রত্যয় কি, কিভাবে শব্দ গঠন করে, বিস্তারিত এগুলো নিয়ে ক্লাস রয়েছে। তোমরা সেই ক্লাসগুলো যদি দেখে না থাকো, আগে সেই ক্লাসগুলো দেখে তারপরে এই ছকটা পূরণ করো, তাহলে তোমাদের জন্য সেটা খুবই সহজ হবে। তা আমি অনুচ্ছেদটা পড়লাম না, ব্যক্তিগত স্বার্থ, সামাজিক স্বার্থ অনুচ্ছেদটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা পড়বে। তবে সেখান থেকে আমি যে শব্দগুলো নিয়ে ছকটা সাজিয়েছি, আসো তা দেখা যাক। আচ্ছা, সমাস, উপসর্গ, প্রত্যয় নিয়ে গঠিত শব্দ শনাক্তকরণ করি। প্রথম বাম কলামে গঠিত শব্দ, যে শব্দগুলো আসলে নেওয়া হয়েছে সেই অনুচ্ছেদ থেকে, সেই শব্দগুলো বাম কলামে রেখেছি, তারপর শব্দটাকে ভেঙেছি মাঝের কলামে, এবং ডান কলামে কিভাবে এই শব্দটা গঠিত হয়েছে, সমাসের মাধ্যমে নাকি উপসর্গের মাধ্যমে নাকি প্রত্যয়ের মাধ্যমে, সেটা লেখা হয়েছে। তো দেখো, প্রথমেই প্রথম তিনটা আসলে তোমাদের বই দেওয়া রয়েছে। সমাজ জীবন, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি সমাজ যোগ জীবন, এবং এটা যেহেতু দুইটা অংশই অর্থপূর্ণ তাই এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এর পরের শব্দটি দেখো, সম্প্রসারণ। সম্প্রসারণ শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি সম যোগ প্রসারণ। এই শব্দে দুই অংশে প্রসারণের একটা অর্থ রয়েছে, কিন্তু প্রথম অংশ সম, এর কোনো আসলে অর্থ নেই, তাই এটা অবশ্যই কি উপসর্গের মাধ্যমে গঠিত। কারণ আমরা জানি উপসর্গের দুটি অংশের মাঝে প্রথম অংশের অর্থ থাকে না, কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে। এরপরে দেখো সামাজিক। সামাজিক এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে মূল শব্দ হচ্ছে সমাজ, এর সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়েছে সামাজিক, তাহলে এটা অবশ্যই প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। কারণ আমরা জানি প্রত্যয়ের মধ্যে প্রথম অংশের অর্থ থাকে, কিন্তু দ্বিতীয় অংশের কোনো অর্থ থাকে না। তো এই তিনটা আসলে তোমাদের বই দেওয়া ছিল। এর পরের শব্দগুলো তোমাদের বাকি বইয়ে যে অনুচ্ছেদগুলো রয়েছে সেখানে বাকি শব্দগুলো লেখা হয়েছে। তারপর এরপর আমি এখান থেকে নিয়েছি ইতিহাস শব্দটি। দেখো, ইতিহাস শব্দটি কে যদি ভাঙি তাহলে পাচ্ছি ইতি যোগ হাস। ইতি শব্দের অর্থ আছে, কিন্তু দন্তের এর হাস, এখানে এটার কোনো অর্থ নেই, তার মানে বুঝাই যাচ্ছে এটা উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। এরপর দেখো কর্মতৎপরতা। কর্মতৎপরতা, এখানে এই শব্দটাকে ভাঙলে কর্ম আর তৎপরতা দুটি অংশ পাচ্ছি, এবং দুটি অংশ অর্থপূর্ণ, অতএব এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এরপর শব্দটি দেখো দৈহিক। দৈহিককে ভাঙলে আমরা পাচ্ছি দেহ যোগ ইক। ইক হচ্ছে একটা প্রত্যয়, এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু দেহ শব্দের নিজস্ব একটা অর্থ আছে, দেহ মানে শরীর। ঠিক আছে? তাহলে এই দৈহিক এইটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। ক্ষুদ্রতর, এই শব্দটিকে ভাঙলে পাচ্ছি ক্ষুদ্র যোগ তর। ক্ষুদ্রর অবশ্যই একটা অর্থ রয়েছে, কিন্তু তরর কোনো অর্থ নেই, তাই এটাকেও বলা হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ, ক্ষুদ্রতর। এরপরে দেখো মানব ইতিহাস। মানব ইতিহাস, এটাকে ভাঙলে পাচ্ছি মানব যোগ ইতিহাস। মানব আর ইতিহাস, মানব, এই দুটা আলাদা শব্দ একসাথে যুক্ত হয়েছে মানব ইতিহাস। তার মানে এই অর্থপূর্ণ দুটো অংশই কি মিলে সমাসের মাধ্যমে মানব ইতিহাস শব্দটি গঠিত হয়েছে, তাহলে এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এরপরের শব্দটা দেখো রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ, এই শব্দটিকে ভাঙলে পাচ্ছি রঙ্গ যোগ মঞ্চ। ঠিক আছে? এখানে রঙ্গ এর একটা আলাদা অর্থ রয়েছে, এবং মঞ্চ কোনো উঁচু জায়গা যেখানে কিনা আমরা কথা বলি, তো সেটারও একটা আলাদা অর্থ রয়েছে। যেহেতু দুইটা অংশেরই নির্দিষ্ট অর্থ রয়েছে, তাই রঙ্গমঞ্চ এই শব্দটি এসেছে সমাসের মাধ্যমে। ঠিক আছে? এখানে ভুল আসলে একটা আকার পড়ে গিয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা টাইপ মিস্টেক। এরপরে শব্দটা দেখো পরিকল্পনা। পরিকল্পনার মধ্যে আমরা অনেক
পরিকল্পনা করি না, প্ল্যান করে থাকে কোনো কাজের আগে, সেটাই এখানে বলা হয়েছে। এই শব্দটাকে যদি ভাঙি তাহলে পাচ্ছি পরি যোগ কল্পনা। এই পরি এটা হচ্ছে একটা উপসর্গ যার নিজস্ব কোনো অর্থ নেই, কল্পনার নিজস্ব একটা অর্থ রয়েছে, তাই না এই শব্দের। তাহলে পরিকল্পনাকে ভাঙলে পরি যোগ কল্পনা পাচ্ছি এবং এটা উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। সমাজ দেহ, সমাজ দেহ শব্দটিকে ভাঙলে সমাজ যোগ দেহ দুটো অংশ পাচ্ছি, দুইটা অংশেরই কিন্তু অর্থ রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি, এই সমাজ দেহ শব্দটা সমাজ সাধিত একটা শব্দ। এরপর দেখো অদৃশ্য, অ স্বরে অ যোগ দৃশ্য, এটা উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। দৃশ্যর অর্থ আছে কিন্তু অ হচ্ছে একটা উপসর্গ যেটা দৃশ্যের আগে বসে অদৃশ্য শব্দটি গঠিত হয়েছে। এরপর দেখো রয়েছে প্রভাব, প্রভাবকে যদি ভাঙি তাহলে পাচ্ছি প্র যোগ ভাব। এই প্রভাবটাও একটা উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে, ভাব তার আগে প্র বসে, প্র উপসর্গ বসে প্রভাব হয়েছে। প্রভাব একটা উপসর্গ সাধিত শব্দ। সর্বশেষ নায়ক, নায়ককে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি নি যোগ অক। তাহলে এই নি যোগ অক, এখানে এইটা হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে গঠিত। অক এর কোনো অর্থ নেই, কিন্তু এটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ নায়ক। এই একইভাবে গায়ক, এগুলো কিন্তু প্রত্যয় সাধিত শব্দ। নায়ক শব্দটা এই অনুচ্ছেদে ছিল বলেই নায়ক শব্দটি এখানে তুলে আনা হয়েছে। এরকম আরো অনেক ধরনের শব্দ রয়েছে। আমার এই শব্দগুলো ছাড়াও তোমরা যদি ভালো করে অনুচ্ছেদটা পড়ো এবং সেই সাথে সমাস উপসর্গ প্রত্যয়, এই ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ সহকারে করে থাকো, বুঝে থাকো, তাহলে এই ধরনের ছক তোমাদের জন্য কোনো বিষয় হবে না। তাই আমি আবারও বলছি, তোমরা সমাস উপসর্গ প্রত্যয়ের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো করে তারপর নিজেরা চেষ্টা করে দেখো, এই ছকটা তোমরা নিজেরাই সহজে পেরে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ছকের সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।